নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ উপন্যাসের ৩৯ পর্ব। মানুষ সম্পত্তি যখন করে তখন পুরুষানুক্রমে ভোগ দখল করবে এই আশা নিয়েই করে। কবেকার কোন আলীবর্দী খাঁ বা মির্জাফর খাঁর আমলের বংশ কোথা দিয়ে কেমন করে কত যুগ পরিক্রমা করে হাজার শাখা প্রশাখা বিস্তার করেছিল, তাদের মধ্যে কে কোথায় ছিটকে ছড়িয়ে পড়েছিল কেউ তা জানত না। ঘটনাচক্রে হঠাৎ দেখলেও হয়তো তারা পরস্পরকে চিনতে পারত না। কিন্তু সেই বৃহৎ মহিরুহের একটা ছোট শাখা একদিন নদিয়া জেলার একটা অখ্যাত গ্রামে কেমন করে আবার ইতিহাসের সমুদ্রে বুদবুদের সৃষ্টি করতে পেরেছিল, তাও চৌধুরী মশাইয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে কোথায় তা নিঃশব্দে মিলিয়ে গেল। কিন্তু প্রশ্ন তা নয়। প্রশ্নটা হলো সরকারি সেরেস্তার খাতায় এই সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে কার নাম লেখা হবে? কে সেই আইনসঙ্গত উত্তরাধিকারী? কীর্তিপদ মুখোপাধ্যায়েরও কোনো পুত্র সন্তান নেই। কন্যা সন্তান ছিল একটা, তাও মারা গেছে। এবার জামাই হরনারায়ণ চৌধুরীও গেল, রইল শুধু সদানন্দ চৌধুরী। কিন্তু কোথায় সে? কে বলে দেবে তার সন্ধান? সে তো কবে থেকেই নিরুদ্দেশ। কিন্তু যদি বেঁচে থাকে সে, তাহলে তো সে একলাই এই দুই জমিদারির সম্পত্তির অধিকারী। সে যদি এখন হঠাৎ এসে তার পৈতৃক সম্পত্তির মালিকানা দাবি করে বসে, তখন কোথায় থাকবে প্রকাশ রায়? প্রকাশ রায় আর দেরি করলে না। শুভস্য শীঘ্রম, কিন্তু অশুভস্য শুধু কালো হরণং। বউ ছেলে মেয়েকে সে আগেই জামাইবাবুর বাড়িতে উঠিয়ে এনেছিল। অশ্বিনী ভট্টাচার্যের চোখের সামনেই সে সমস্ত কিছুর মালিক সেজে বসল। সুলতানপুরের লোক সবাই রাতারাতি ভক্ত হয়ে পড়ল প্রকাশ রায়ের। কীর্তিপদ মুখোপাধ্যায় ঠিক যেমন করে বৈঠকখানা ঘরে পায়ের উপর পা তুলে আরাম দরবার বসাতেন, প্রকাশ রায়ও ঠিক তেমনি পায়ের উপর পা তুলে দিয়ে আরাম দরবার বসাতে লাগল। ব্যাংকের টাকা কড়ি যা কিছু, তাতে হাত দেওয়া গেল না। ব্যাংকের ম্যানেজার বললে, টাকা তো আপনাকে দিতে পারবো না। আপনি যে হরনারায়ণ চৌধুরীর আইনসম্মত উত্তরাধিকারী তার প্রমাণ চাই। প্রকাশ বললে, প্রমাণ আর কি দেব বলুন? প্রমাণ গাঁয়ের লোক, তারাই প্রমাণ দেবে। তারাই বলবে চৌধুরী মশাইয়ের কেউ নেই, তিনি আমার জামাইবাবু, আমি তার সমস্ত গচ্ছিত টাকা কড়ির আইনত ওয়ারিশান। ব্যাংকের ম্যানেজার বললে, তা বললে তো ব্যাংক শুনবে না। আপনি কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট নিয়ে আসুন। তারা যদি আপনাকে ওয়ারিশান বলে, তো হরনারায়ণ চৌধুরীর সব টাকা কড়ি আপনিই পাবেন। বড় মুশকিলে পড়ল প্রকাশ রায়। এত বছরের এত স্বাদ যখন শেষ পর্যন্ত মিটলই, তখন কি সব এমন করে বানচাল হয়ে যাবে নাকি? একেবারে ঘাটে এসে তরি ডুববে? ততদিনে তোষামোদের দল জুটে গেছে প্রকাশ রায়ের। অশ্বিনী ভট্টাচার্যের আর সে রাগ নেই, এখন সে অন্য মানুষ। সকাল হতে না হতে তারা এসে প্রকাশ রায়ের বৈঠকখানায় জোটে। ঢুকেই প্রকাশ রায়কে প্রণাম করে, জিজ্ঞেস করে রাত্রে রায়মশাইয়ের ঘুম হয়েছে কিনা। সবাই প্রকাশ রায়ের শুভাকাঙ্ক্ষী তখন। সবাই বলে, শরীরটার দিকে একটু নজর দেবেন রায়মশাই, আপনার শরীর ভালো থাকলে তবে আমরা ভালো থাকব। প্রকাশ রায় বলে, কিছু ভেবো না হে তোমরা, আমি তোমাদের সকলের ভালো করব। তারপর কীর্তিপদ মুখোপাধ্যায়ের গড়গড়ার নলটা মুখে দিয়ে ধোঁয়া টানতে টানতে বলে, আরে জামাইবাবুই যে সব কেস খারাপ করে দিয়ে গেল। জামাইবাবু যদি সব জমি জমা বেচে না দিত, তো দেখতে আমি তোমাদের সকলের খাজনা মুকুব করে দিতুম। ভীম বিশ্বাস জিজ্ঞেস করে, তা জমি জমা সব বেচে দিতে গেলেন তিনি কার জন্যে? ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, অত টাকা ব্যাংকে রেখে গেলেন কার জন্যে? অত টাকার সুদ কে খাবে? অশ্বিনী ভট্টাচার্য বলে,
আপনার জন্যেই সব রেখে গেলেন রায়মশাই। আপনিই তো সারা জীবন ভগ্নিপতির সেবা করেছেন, এ সেই সেবার দাম। আরে রাম, আমি ওই টাকা ছোঁবো? পরের টাকা ছুঁতে আমার বয়ে গেছে না। যার টাকা সে ফিরে এলেই তাকে ব্যাংকের পাসবই ফেলে দেব, বলবো তোর টাকা তুই নে বাবা, আমাকে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি দে। ভীম বিশ্বাস বলে, তা এতদিন হয়ে গেল, আপনার ভাগ্নে কি আর ফিরবে রায়মশাই? ফিরলে এতদিন কবেই ফিরতো। প্রকাশ বলে, না ফিরলে আমি কি করতে পারি বলো? আমি তো আর তাকে খুঁজতে কসুর করিনি, সারা দুনিয়া খুঁজে বেরিয়েছি। আমি যথাসাধ্যি করেছি আমার ভাগ্নের ভালোর জন্যে। ছোটবেলা থেকে তাকে আগলে আগলে মানুষ করেছি, যাতে বদ ছেলেদের সঙ্গে মিশে বিগড়ে না যায়। ভীম বিশ্বাস বললে, তাহলে মনে করে নিন ও টাকা ভগবান আপনাকেই দিয়েছেন। ভগবান তো আপনাকে চেনেন, ভগবানের চোখে তো আপনি কোনো পাপ করেননি। পাপ? পাপের নাম শুনেই প্রকাশ রায় ভয় লাফিয়ে ওঠে। বলে, ওরে বাবারে, পাপ আবার করিনি? কত পাপ জীবনে করেছি কে জানে। মানুষ হয়ে জন্মানোই তো পাপ গো। দেখো না, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে অজান্তে কত পিঁপড়ে মারিয়ে ফেলেছি। পুকুরের মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, কত মশা মাছি মারছি, ওটা পাপ নয়? না না, ও পাপের কথা বলছি নে। ও পাপ কে না করে রায়মশাই? যারা মহাপুরুষ তারা ওরকম পাপ করেছেন। প্রকাশ বলে, তবে হ্যাঁ, তোমরা যদি মদ খাওয়াকে পাপ বলো তো মদ কখনো চেখেই দেখিনি তো খাওয়া। মদের গন্ধ কখনো রাস্তায় ঘাটে নাকে গেছে বটে, সে মিথ্যে কথা বলবো না। আর মেয়ে মানুষ, তা মেয়ে মানুষ মাত্রকেই আমি মা বলে ডাকি, সে তো তোমরা নিজেরাই জানো। সবাই স্বীকার করে রায়মশাইয়ের মতো দেবতুল্য মানুষ ভাগলপুরে আর নেই। প্রকাশ বললে, কিন্তু আমি একলা ভালো হলে হবে কি? সারা পৃথিবীর লোক যে সব খারাপ হয়ে গেল, সেইটাই আমার দুঃখ গো। অশ্বিনী ভট্টাচার্য বলে, ও নিয়ে আর আপনি ভাববেন না রায়মশাই। ও ভাবতে গেলে মাঝখান থেকে আপনারই শরীর খারাপ হয়ে যাবে। এই যে আপনি আপনার ভাগ্নের কথা ভাবছেন, এ কেউ ভাবে? অন্য লোক হলে এতদিনে ভগ্নিপতির সম্পত্তি খেয়ে ফেলত। আপনি বলেই তাই এখনো ভাগ্নের আসার পথ চেয়ে বসে আছেন। ভীম বিশ্বাস বলে, আপনার ভাগ্নের তো বিয়েও হয়েছিল। আর আমিই তো বিয়ে দিয়েছিলাম তার। বেশ সৎ বংশ থেকে রূপসী মেয়ে দেখে ভাগ্নে বউ করেছিল। কিন্তু এই যে বললুম, ব্যাটা ছড় খেয়ে গেল। ছড় খেয়ে গেল মানে? ছড় খেয়ে গেল মানে চরিত্র নষ্ট করে ফেললে। মানুষের আসল জিনিস হলো চরিত্র, সেইটাই যদি নষ্ট হলো তো থাকলোটা কি? নিজের বউকে ফেলে রেখে কিনা কলকাতায় চলে গেল। আগে একবার পুলিশে ধরে নিয়ে গিয়ে ওই ভাগ্নেকেই জেলে পুড়েছিল, তা জানো? কেন? আবার কেন? ওই চরিত্রটি যার নষ্ট হয়েছে তার তো ইহকালও নেই পরকালও নেই। আমি তো তাই জামাইবাবুকে বলতাম যে আপনার সব ভালো জামাইবাবু, শুধু আপনার ছেলেটি হয়েছে বেয়ারা। তা তারপর কি হলো? তারপর সেই আমি কলকাতায় গিয়ে পুলিশের কর্তাকে হাতে পায়ে ধরে তবে আবার তাকে ছাড়িয়ে আনি। ওই ভাগ্নের জন্যে কি আমি কম করেছি হে? তা অত যে করলুম সব আমার দিদির জন্যে। আমি যে ভাগলপুরে এসে আমার পিসেমশাইকে দেখব, কি বউ ছেলে মেয়ে দেখব, তার তো উপায় ছিল না তখন। এখানে আসতে চাইলেই দিদি কান্নাকাটি করত, বলতো, তুই চলে যাসনি প্রকাশ, তুই চলে গেলে আমার সদা গোল্লায় যাবে। যে গোল্লায় যাবে প্রতিজ্ঞা করে তাকে কি ভগবানই বাঁচাতে পারে গো? যারা রায়মশাইয়ের বৈঠকখানায় আসে তারা আখেরের ভরসায় আসে। প্রকাশ রায় তা জানে বলেই সকলকে আশা দেয়, এমন ভরসা দেয় যাতে তারা রোজই আসে। আর ঠিক পিসেমশাইকে যেমন ভয়ভক্তি করত, রায়মশাইকেও তারা ঠিক তেমনি ভয়ভক্তি করে। নবাবগঞ্জে দিদির শ্বশুর কর্তাবাবুর খাতির দেখেছে, সুলতানপুরে পিসেমশাইয়েরও খাতির দেখেছে। এতকাল পর নিজের লোকের কাছে সেই খাতির পেয়ে প্রকাশের খুব ভালো লাগত।
অশ্বিনী ভট্টাচার্য জিজ্ঞেস করত, তা ভাগ্নে বইয়ের শেষকালে কি হলো রায়মশাই? প্রকাশ বলতো, কি আবার হবে? যে গাই গরু বিয়বেও না, দুধও দেবে না, তাকে ঘরে বসে খড়ভুসি খাওয়াবে এমন আহাম্মক কেউ আছে? কথাটা শুনে ভীম বিশ্বাসও অবাক হতো, অশ্বিনী ভট্টাচার্যও অবাক হতো। বৈঠকখানা ঘরে যে যে থাকতো তারা সবাই অবাক হয়ে যেত। জিজ্ঞেস করত, তা সে বউ এখন কোথায়? খবর টবর কেউ রাখে না? কে আবার সেই অলক্ষণে বউয়ের খবর রাখতে যাবে বলতো? সেই বউ আসার পর থেকেই তো দিদি জামাইবাবুর এই হাল হলো। নইলে নবাবগঞ্জের অত লাখ টাকার জমিদারি সাধ করে কেউ জলের দামে বেচে দেয়? ভীম বিশ্বাস জিজ্ঞেস করত, তা কত দামে বিক্রি হলো সেই জমিদারি? প্রকাশ বলতো, 1,03,000 টাকা। 3 লাখ! 3 লাখ টাকা হলো জলের দর! টাকার অঙ্কটা শুনে উপস্থিত শ্রোতারা সবাই চমকে উঠত। নবাবগঞ্জের জমিদারি যদি 3 লাখ টাকা হয়, তাহলে সুলতানপুরের জমি জমা কম করেও 5 লাখ টাকায় বিক্রি হয়েছে নিশ্চয়ই। উপস্থিত শ্রোতারা একসঙ্গে 1000 টাকাই কখনো চোখে দেখেনি, আর এ তো লাখ লাখ টাকা। তার উপর আছে সুদ। মাসে মাসে সে টাকার সুদও তো জমছে। সেই সুদও তো পাবে রায়মশাই। ভীম বিশ্বাস আর থাকতে পারত না, জিজ্ঞেস করে ফেলত, কত টাকা আর সুদ কত হবে রায়মশাই? প্রকাশ রায় তাচ্ছিল্যের সুরে বলতো, কত আর হবে, 1000 আষ্টেকের কম হবে। মাসে মাসে? হ্যাঁ, মাসে মাসে। সর্বনাশ! সবাই সুদের অঙ্ক শুনে আবার আকাশ থেকে পড়ত। মাসে 8,000 টাকা করে সুদ! আসলে হাত পড়বে না, সুদটাও সব খরচ হবে না। সুদের থেকেও আবার কিছু কিছু মোটা অংশ মাসে মাসে আসলে গিয়ে জমা পড়বে। তারপর সেই টাকা পাহাড় হয়ে ব্যাংকের সিন্দুক ছাপিয়ে শেষকালে উপচে পড়বে। এর নামই বলে কপাল। কার টাকা কে ভোগ করে দেখো। নরনারায়ণ চৌধুরী প্রজা ঠেঙিয়ে টাকা জমিয়ে গেল, সেই টাকার সঙ্গে আবার যোগ হলো বেআইয়ের টাকা। আবার একটা ছেলে ছিল, ছেলের বউও ছিল, তারা কে কোথায় চলে গেল। সকলের সব টাকা কিনা এসে রায়মশাইয়ের কপালে নাচল। বুঝলেন রায়মশাই, আর জন্মে আপনি অনেক পুণ্যি করেছিলেন, তাই এ জন্মে এতগুলো টাকার মালিক হলেন। ধন্য আপনি রায়মশাই, আপনি ধন্য। বলে ভীম বিশ্বাস প্রকাশ রায়ের পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকাত। প্রকাশ রায় পা দুটো বাড়িয়ে দিয়ে বলতো, পায়ের ধুলো নিচ্ছ নাও, কিন্তু আমার তো কোনো বাহাদুরি নেই হে এতে। তবে আমি শুধু চরিত্রটি ঠিক রেখেছি, এই যা আমার কেরামতি। মদও খাইনি, মেয়ে মানুষও করিনি, আর কখনো মিছে কথাও বলিনি। মদ মেয়ে মানুষ না করা আর মিছে না বলা যদি ভালো কাজ হয় তো ভালো কাজ করেছি। বলে আত্মতৃপ্তিতে মুখ দিয়ে গলগল করে তামাকের ধোঁয়া বার করত। কিন্তু সব মুশকিল করে দিলে ওই ব্যাংকের ম্যানেজার। সাকসেশন সার্টিফিকেট নিতে গেলেই তো কোর্টে যেতে হবে। তখন যদি বেরিয়ে পড়ে হরনারায়ণ চৌধুরীর এক ছেলে বেঁচে আছে, আর সে যদি মারা গিয়েও থাকে, তো তার একটা বিয়ে হয়েছিল, সে বউ নিশ্চয়ই বেঁচে আছে। নতুন আইনে ছেলে না থাকলে ছেলের বউই হবে শ্বশুরের সম্পত্তির ওয়ারিসান। তা শেষকালে প্রকাশ উকিলের বাড়িতেও গেল। সবকিছু শুনলে উকিল, শুনে তারপর বললে, আপনার ভাগ্নে যদি বেঁচে থাকে তাহলে সব সম্পত্তি সেই ভাগ্নেই পাবে। ধরুন বেঁচে নেই, সন্ন্যাসী হয়ে গেছে। ভাগ্নেকে যদি না পাওয়া যায় তাহলে সমস্ত ভাগ্নে বউ পাবে। এই রকম নতুন আইন হয়েছে এখন। তা তার কাছে গিয়ে একটা কাগজ লিখিয়ে নিয়ে আসুন না। কি লিখিয়ে আনবো? শুধু লিখিয়ে আনলে চলবে না, ভাগ্নে বউকে একটু ভুজুং ভাজুং দিয়ে একবার ভাগলপুরের কোর্টে নিয়ে আসুন, তারপর যা করবার আমি করব। আপনার ভাগ্নে বউ কোথায়? প্রকাশ রায় বললে, তা তো জানি না, বোধহয় বাপের বাড়িতেই আছে। তাদের সঙ্গে সম্পর্ক কেমন আপনাদের? প্রকাশ বললে, সম্পর্ক খুব ভালো নয়। শেষের দিকে জামাইবাবুর সঙ্গে ছেলের বউয়ের খুব ঝগড়া হয়ে যায়,
সে এক কেলেঙ্কারি কাণ্ড হয়েছিল। ছেলের বউ রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল, তারপর আর আসেনি। উকিল বললে, ডিভোর্স হয়ে গেছে কিনা কিছু খবর রাখেন? বিবাহ বিচ্ছেদ? এখন আবার একটা নতুন আইন হয়েছে কিনা? যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে আপনি বেঁচে গেলেন। প্রকাশ রায় বললে, আগে তা তো কিছু খবর রাখিনি। তাহলে এবার খবরটা রাখুন। এতগুলো টাকার ব্যাপার, আর কি নাকি? টাকার ওয়ারিশান হতে গেলে খোঁজ খবর করতে হবে আপনাকেই। খুঁজে দেখুন আপনার ভাগ্নে বউ আবার বিয়ে টিয়ে করেছে কিনা। আর ভাগ্নেও তো এখনো বেঁচে থাকতে পারে, তাকে খুঁজে বার করুন আগে, তাহলে সবই সুরাহা হয়ে যাবে। যদি বিভাগী হয়ে গিয়ে থাকে তো তাকে ধরে নিয়ে আসুন, তখন যা করবার আমি করবক্ষণ। কি করবেন তাকে দিয়ে? সে কোর্টে দাঁড়িয়ে বলবে যে সে টাকা চায় না। সেটা বলাতে পারবেন তাকে দিয়ে? প্রকাশ বললে, খুব বলাতে পারবো। টাকার ওপরে তার কোনো লোভ টোভ নেই কোনো কালে। ছোটবেলা থেকেই সে টাকা চায় না। অদ্ভুত ছেলে সে মশাই, বিয়ে করতেই চাইতো না, তার আবার টাকা। আমরা তো তাকে জোর করে ধরে করে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিয়েছিলাম। উকিল বললে, তাহলে লাঠা চুকেই গেল। কিন্তু তাকে যদি না পান তো আপনার ভাগ্নে বউকে তাহলে ভুজুং দিয়ে রাজি করাতে হবে। প্রকাশ বললে, ওই একটা মুশকিল। ভাগ্নে বউ একলা হলে আমি কিছু ভয় পেতুম না, যেমন করে হোক তাকে পটিয়ে ফেলতে পারতুম। কিন্তু তার পেছনে যে আবার একটা লোক আছে। লোক মানে? লোক মানে সে একটা বকাটে ছোকরা, তার নাম নিখিলেশ নাকি। সে তার কে? কে আবার? কেউই না, বাবার ছাত্র। মেয়ের বিয়ের সময় কেনাকাটা টাটা করা সেই সব করতো আর কি। সেই তো একদিন জামাইবাবুর কাছে এসেছিল বউয়ের গয়নাগাটি ফেরত নিতে। বুঝুন মশাই, বউ রাগ করে শ্বশুর শাশুড়িকে গালাগালি দিয়ে তেজ করে বাপের বাড়ি চলে গেল। এমনকি স্মৃতির সিঁদুর মুছে হাতের শাঁখা পর্যন্ত ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে গেল। তারপর আবার কোন লজ্জায় গয়না চেয়ে পাঠায়। কত টাকার গয়না? প্রকাশ বললে, তা বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির গয়না মিলিয়ে প্রায় 100 ভরি হবে। উকিল সব শুনে বললে, যাকগে ওসব কথা। তার ব্যাপার শুনে মনে হচ্ছে সে বউ কি আর সম্পত্তির লোভ ছাড়বে? আপনি বরং ভাগ্নের খোঁজ করুন। টাকা পয়সা সম্পত্তির ওপর যখন তার লোভ নেই বলছেন, তখন মনে হচ্ছে আপনাকে বিশেষ বেগ পেতে হবে না। আমি আপনাকে সব ব্যবস্থা করে দেব। তাহলে তাই যাই বলে উকিলের কাছ থেকে বাড়ি এসে সেই দিনই প্রকাশ রায় নবাবগঞ্জের পথে রওনা দিলে। কোথায় ভাগলপুর আর কোথায় নবাবগঞ্জ। যদি নবাবগঞ্জে না পাওয়া যায় তখন আবার যেতে হবে কলকাতায়। আর কলকাতা ছাড়া গতি কি? বাঙালির তো ওই একটাই জায়গা, যাবে আর সে কোথায়? পাপ করতে গেলেও সেই কলকাতা, পুণ্য করতে গেলেও তাই। 1947 সালের পর থেকে যেন কলকাতার আকর্ষণ আরো বেড়েছে। একবার যদি জামাইবাবুর টাকাগুলো হাতাতে পারা যায় তো শেষ পর্যন্ত সুলতানপুরের বাড়িটা বেচে দিয়ে একেবারে কলকাতায় চলে যাবে সে। এতদিন সে কালীঘাটের মানদামাসির বাড়িতে গিয়ে উঠেছে, এবার থেকে উঠবে গিয়ে নিজের বাড়িতে। নিজে একটা মস্ত বাড়ি করবে কলকাতায়, একেবারে বড়লোকদের পাড়ায়। আর কিনবে একখানা গাড়ি। সুদ থেকেই তো মাসে 8,000 টাকা করে পকেটে আসবে। তখন কত খরচ করবে করো না, কত পরোটা আর ডিমের ডালনা খাবে খাও না। তবে এবার আর ধেনো নয় বাবা, ধেনো খেয়ে খেয়ে পেটের নাড়ি ভুড়িতে মরচে ধরে গেছে। এবার বিলিতি, একেবারে খাস বিলিতি মাল ছাড়া আর কিছু ছোবে না সে। ভাবতে ভাবতে প্রকাশ রায় ভাগলপুর স্টেশন থেকে ট্রেনে উঠল। 1947 সালের পর সেই 10 বছর কেটে গেছে, আর সঙ্গে সঙ্গে যেন পৃথিবীর মানচিত্র বদলেছে। পৃথিবীর মানুষের মনের মানচিত্র যেন আগাগোড়া বদলে গেছে। অনেক নীল রং লাল হয়ে গেছে, অনেক লাল রং আবার নীল। লালের সঙ্গে নীলের বিরোধে মানুষে মানুষে ব্যবধানের পাঁচিল আরো উঁচু হয়ে একজনের সঙ্গে আর একজনের সম্পর্কের মধ্যে আড়াল সৃষ্টি করেছে। বন্ধুত্বের চেয়ে শত্রুতার শক্তিতে মানুষ মানুষের কাছেই আরো ভয়াবহ হয়ে উঠেছে। তাই 20 শতাব্দীর 50-এর দশকের শেষাশেষি এসে প্রকাশ রায় একদিন টাকার লোভে পৃথিবী পরিক্রমা করতে শুরু করল।
যে টাকাকে সদানন্দ অত সহজে প্রত্যাখ্যান করতে পারল, যে টাকাকে প্রত্যাখ্যান করে সে দাতব্য ধর্মশালায় নিজের আশ্রয় খুঁজে নিলে, সেই টাকার জন্যই প্রকাশ রায় একদিন এক জেলা থেকে আর এক জেলায় হন্যে হয়ে ঘুরতে লাগল। কোথায় সদানন্দ? সদানন্দ কোথায়? সদানন্দকে খুঁজে বার করতে না পারলে যেন সব স্বাদ, সব বাসনা, সব ভবিষ্যৎ রসাতলে চলে যাবে। বেহারি পালমশাই বললে, কই, না তো, সদানন্দ তো আর আসেনি এখানে। সদানন্দকে খুঁজে বেড়াবার পেছনে প্রকাশ রায়ের এই আগ্রহের কারণটা কিন্তু আর কারোর কাছে চাপা থাকল না। বারোয়ারিতলার দোকানের মাচায় বসে যারা আড্ডা দেয় তারাও বললে, এখন কেন তাকে খুঁজছেন শালাবাবু? যখন সদা নিজে থেকেই ছোট মশাইয়ের কাছে গিয়েছিল তখন তো আপনারা কেউই কিছু বলেননি। এখন বুঝি টাকার জন্য সদাকে খুঁজে বেড়াচ্ছেন? প্রকাশ বললে, আরে না ভাই, তা নয়। তার নিজের বাপের মৃত্যুর খবরটা তাকে দিতে হবে না? তার টাকার উপর আমার কোনো লোভ নেই। এদিকে প্রাণকেষ্ট শাহ মশাইয়ের খবর শুনেছ শালাবাবু? কি খবর? বেহারি পালমশাই বললে, শাহ মশাই হার্ট ফেল করে মারা গেছেন হে। তোমার ভগ্নিপতির বাড়ি কেনার পরদিনই এই কাণ্ড। ওই বাড়ি যেই কিনতো তারই ওই কাণ্ড হতো। আমি তখন কিনতে চেয়েছিলাম, তা ছোট মশাই আমাকে বেচেননি, পাছে আমার ভালো হয়। এখন ভাবি ভালোই হয়েছে, আমি ও বাড়ি কিনলে আমারও তো ওই হতো। অনেকদিন পরে আবার নবাবগঞ্জে আসা। এককালে কত বছর প্রকাশ রায় এই নবাবগঞ্জে কাটিয়ে গেছে। এই নবাবগঞ্জের ধুলোর সঙ্গে তার জীবন জড়িয়ে গিয়েছিল। কখনো কেউ ভাবতেও পারেনি তখন যে একদিন সেই নবাবগঞ্জেরই এই দশা হবে। কল্পনাও করতে পারেনি যে এমন করে চৌধুরী বংশ এত তাড়াতাড়ি ধুলোয় মিশিয়ে যাবে। প্রকাশ রায় সেই পুরনো বাড়িটার দিকে চেয়ে দেখলে ভালো করে। সমস্ত বাড়িটাতে কালের দাগে যেন দাগি হয়ে গেছে সেটা। প্রকাশ রায় উঠল, বললে, উঠি পালমশাই, আবার অনেক দূর যেতে হবে। কোথায় যাবে এখন? কোথায় আর যাব, দেখি সদাকে কোথায় পাওয়া যায়। যার সম্পত্তি তার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। জামাইবাবুর লাখ লাখ টাকার সম্পত্তি, এখন সে যদি না আসে তো গভর্নমেন্টই তো সব বাজেয়াপ্ত করে নেবে। বেহারি পাল বললে, কেন? তা কেন? তুমি সব পাবে, তুমি ছাড়া আর তো কেউ নেই চৌধুরী মশাইয়ের। না পাল মশাই, টাকার উপরে আমার অত লোভ নেই। টাকার লোভ যদিও বা আগে ছিল, এখন আর তাও নেই। টাকা থাকার পরিণাম তো চোখের সামনেই দেখলুম। অত টাকা থাকায় লাভটা কি হলো বলুন? শেষকালে তো মৃত্যুর সময় এক গন্ডুস জলও পেলেন না জামাইবাবু। কথা শেষ করে প্রকাশ রায় উঠল, কিন্তু ফয়সালা হলো না কিছুই। এখান থেকে কোথায় যাবে তাই ভাবতে লাগলো যেতে যেতে। কলকাতা ছাড়া সে আর কোথায় বা ভাগ্নেকে যাবে খুঁজতে? আর কলকাতা কি নবাবগঞ্জ যে সেখানে গেলেই সদানন্দকে খুঁজে বার করা যাবে? তাছাড়া কলকাতাও তো আর এখন সে কলকাতা নেই। সে কলকাতা নাকি আরো জমজমাট হয়েছে। উদ্বাস্তুদের ভিড়ে নাকি কলকাতার রাস্তায় হাঁটাও দায় হয়েছে। ট্রামে বাসে আর দাঁড়াবার জায়গাও নাকি পাওয়া যায় না। আশেপাশের সব জায়গায় নাকি তাদের ঝুপড়ির দোকান ঘর উঠেছে। হঠাৎ মানদা মাসির কথাটা মনে পড়ে গেল। মাসি বেঁচে আছে কিনা তাই বা কে জানে। আর সেই পুলিশের বড়বাবু, সেই বাতাসির বাবু, তাকে তো সে সদার একটা ছবিও দিয়ে এসেছিল সেবার। রেলবাজার থেকে প্রকাশ রায় আবার কলকাতার ট্রেনে চেপে বসল। নৈহাটির একটা বাড়ির একটা ঘরে সদানন্দ তখন চোখ মেলে চাইলে। প্রথমে অস্পষ্ট, তারপর আরো স্পষ্ট হয়ে উঠল দৃষ্টিটা। তারপর আস্তে আস্তে পাশ ফিরে শুল। মাথার বালিশটা মাথা থেকে সরে গিয়েছিল। নয়নতারা সেটা আবার মাথার নিচে ঠিক করিয়ে বসিয়ে দিলে। মাথায় নয়নতারার হাতে স্পর্শ লাগতেই সদানন্দের কেমন যেন চৈতন্য ফিরে এলো। মাথার ওপর চোখ দুটো যেন কাকে খুঁজে বেড়াতে লাগলো। সামনে নয়নতারাকে দেখে এক দৃষ্টে সেই দিকে খানিকক্ষণ চেয়ে রইল। তারপর আবার চোখ বুঝল। নয়নতারার মনে হলো মানুষটা বোধহয় আবার ঘুমিয়ে পড়ল। আস্তে আস্তে সে বাইরে চলে এলো। সকালবেলা নিখিলেশ ভাত খেয়ে অফিসে গেছে। তারপর গিরিবালাকে রোগীর কাছে বসিয়ে
নিজের কাপড় কাচা, চান করা সবকিছু তাড়াতাড়ি সেরে নিয়ে কোনো রকমে ভাত মুখে গুজে দিয়ে আবার রোগীর কাছে এসে গিরিবালাকে ছুটি দিয়ে দিয়েছে। গিরিবালাও তো মানুষ, বুড়ো মানুষ, একলা সেই বা কত পারবে। রান্না করতে করতেই তাকে হয়তো ভাতের হাঁড়ি নামিয়ে ডাক্তারের বাড়ি ছুটতে হয়, আবার সেখান থেকে এসেই ঘর ঝাড় দেওয়া। কটা দিক সে দেখবে। সবচেয়ে বেশি মুশকিল হয়েছে নিখিলেশকে নিয়ে। আজকাল লাস্ট ট্রেনের আগে বাড়িই আসে না সে। জিজ্ঞেস করলে বলে অফিসে কাজ পড়েছে। অথচ আগেও তো নিখিলেশ অফিসে গিয়েছে। তখন যত কাজই থাকুক, ঠিক ছুটির সময় নয়নতারার অফিসে এসে হাজির হতো। একদিনের জন্যেও তার 1 মিনিট দেরি হয়নি। নয়নতারা বুঝতে পারে ও মানুষটা যে এ বাড়িতে শয্যাশায়ী হয়ে রয়েছে, ও মানুষটার জন্যে যে এতগুলো টাকা খরচ হচ্ছে, নয়নতারার অফিস কামাই হচ্ছে, এটা নিখিলেশের পছন্দ নয়। কিন্তু পুরুষ মানুষ এত অবুঝ কেন? এইটুকু বোঝে না কেউ যে আজ না হয় ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়, কিন্তু এককালে তো ওর সঙ্গে তার অগ্নিসাক্ষী রেখে বিয়ে হয়েছিল। একটু ভদ্রতা, একটু সহানুভূতি দেখানোও কি অন্যায়? বাড়িতে কুকুর বেড়াল পুষলেও তো মানুষ তাকে দুটো খেতে দেয়, অসুখ বিসুখে তার সেবা করে। আর এ তো তাও নয়, এ তো জলজ্যান্ত একটা মানুষ। এর জন্য এমন করে রাগ করতে আছে? শুকনো কাপড়গুলো ঘরের আলনায় রেখে দিয়ে আবার নয়নতারা এ ঘরে এলো। আসতেই অবাক হয়ে গেল। দেখলে মানুষটা চোখ মেলে জেগে রয়েছে। নয়নতারা ঘরে ঢুকতেই তার দিকে চেয়ে দেখলে। আস্তে আস্তে তার কাছে এসে দাঁড়ালো নয়নতারা। মানুষটার দৃষ্টিও তাকে অনুসরণ করে তার মুখের ওপর পড়ে সেটা স্থির হয়ে রইল। নয়নতারা মুখ নিচু করে জিজ্ঞেস করলে, কি দেখছো? বোঝা গেল কথা বলতে কষ্ট হচ্ছে মানুষটার। নয়নতারা আবার জিজ্ঞেস করলে, কি দেখছো তুমি অমন করে? মানুষটা তবু তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। বলো কি দেখছো, আমার কথার জবাব দাও। তবু কিছু কথা বলে না লোকটা। আশ্চর্য, অসুখ বুঝি এমনই জিনিস। সেই এতখানি দশাসই মানুষটা যে তাকে দেখলেই অদৃশ্য হয়ে যেতে চাইতো, যে লোকটা একদিন পরের অপরাধের দায় নিজের ওপর আঘাত করে মাথাটা রক্তাক্ত করে তুলেছিল, আজ অসুখে পড়ে সেই লোকটাই কেমন নির্জীব হয়ে শুয়ে পড়ে আছে। আর নয়নতারার সেবা তাকে মাসের পর মাস নিঃশব্দে মুখ বুজে গ্রহণ করতে হচ্ছে। সে জানতেও পারেনি যে তার দায় নয়নতারার ওপর ছেড়ে দিয়ে এতদিন নিশ্চিন্ত হয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে সে। এরই নাম বুঝি অসুখ। এই জন্যেই বুঝি অসুখকে মানুষ এত ভয় করে। এই অসুখের কথা ভেবেই বুঝি মানুষ সংসার করে, ঘর বাঁধে, সন্তান কামনা করে। কি হলো, কি দেখছো বলো? মানুষটার ফ্যাকাশে ঠোঁট দুটো একটু নড়ে উঠল। দু চোখে অগাধ কৌতূহল উগ্র হয়ে উঠল। তুমি কে? নয়নতারা আরো নিচু হলো এবার। মানুষটার মুখের কাছাকাছি মুখ নামিয়ে আনল। বললে, আমি নয়নতারা। হঠাৎ যেন মানুষটার সর্বাঙ্গে একটা বিদ্যুৎ খেলে গেল। ঠোঁটের একটা পাশ থরথর করে কেঁপে উঠল। আমাকে চিনতে পেরেছ? নয়নতারাকে মনে পড়ে তোমার? আমি সেই নবাবগঞ্জের নয়নতারা, যাকে ফেলে তুমি পালিয়ে গিয়েছিলে, মনে পড়েছে? মানুষটা তখনও এক দৃষ্টে নয়নতারার দিকে চেয়ে আছে। নয়নতারা জোরে জোরে বলতে লাগলো, এ আমার বাড়ি। তুমি ট্রেনে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে সেখান থেকে আমার বাড়িতে এনে তুলেছি, বুঝলে? তোমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমার জ্ঞান ছিল না। ডাক্তারবাবু বলেছেন তোমার কোনো ভয় নেই, তুমি শিগগির সেরে উঠবে। অমন করে চেয়ে চেয়ে কি দেখছো? অনেক দিন ধরে তুমি অসুখে ভুগছ কিনা, তাই তোমার শরীর খুব দুর্বল হয়ে গেছে। কিছু ভেবো না, আমি তোমাকে ঠিক সারিয়ে তুলব। এতগুলো কথা মানুষটার কানে গেল কিনা নয়নতারা বুঝতে পারলে না। নয়নতারার দিকে মানুষটা তখনও ফ্যাল ফ্যাল করে শুধু চেয়েই দেখতে লাগলো। নয়নতারা বুঝতে পারলে না মানুষটা তার কথা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। মুখে চোখে তেমন কোনো আভাসও পাওয়া গেল না। একটু থেমে নয়নতারা আবার বললে, আমার কথা তুমি বুঝতে পারছো? সদানন্দ মাথা নাড়তে চেষ্টা করলে। নয়নতারা বললে, আমাকে চিনতে পেরেছ তুমি? বলো,
চিনতে পেরেছ? সদানন্দ আবার মাথা নাড়লে। কি যেন বলতে চেষ্টা করতে গেল, কিন্তু কিছু বলতে পারলে না। নয়নতারা বললে, কিছু বলবে? তুমি কিছু বলবে আমাকে? সদানন্দ অনেক চেষ্টা করে বললে, আমি এখানে কোথায়? নয়নতারা বললে, এটা আমার বাড়ি। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। তোমার খুব অসুখ হয়েছিল কিনা, তাই। আমার অসুখ হয়েছিল? হ্যাঁ, তুমি কমাস ধরে আমার বাড়িতেই রয়েছ। তুমি ট্রেনে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই তোমাকে দেখতে পেয়ে আমার বাড়িতে নিয়ে এসেছি। এখন তুমি ভালো হয়ে গেছো, আর কোনো ভয় নেই। কথাটা শুনে সদানন্দ যেন উসখুস করতে লাগলো। এপাশ ওপাশ চারদিকে দেখতে লাগলো, যেন চিনতে চেষ্টা করলো চারিদিকের পরিবেশ। চারিদিকের পরিবেশ দেখে তার যেন কেমন অস্বস্তি হতে লাগলো, যেন তার ভালো লাগলো না এই শুয়ে থাকাটা। যেন উঠে বসতে চেষ্টা করতে গেল। ও কি করছো? উঠছো কেন? উঠছো কেন? শুয়ে থাকো। নয়নতারা সদানন্দকে ধরে শুইয়ে রাখবার চেষ্টা করলে। দুর্বল শরীর সদানন্দর, পাখির পলকা শরীরের মতো। নয়নতারা আবার বলে উঠল, কেন উঠতে চেষ্টা করছো? উঠো না, পড়ে যাবে। নয়নতারার কথায় সদানন্দ হতাশ হয়ে আবার নির্জীব হয়ে শুয়ে পড়ল। অসহায় হয়ে শুধু নয়নতারার মুখের দিকে চেয়ে রইল, যেন বলতে চাইলে, আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে মুক্তি দাও। সেই আরও একবার যেমন করে কথাগুলো বলেছিল, তেমনি করেই যেন কথাগুলো বলতে চাইল সদানন্দ। নয়নতারা বুঝল, কিন্তু না বোঝার ভান করে সদানন্দকে বলতে লাগলো, তুমি আগে ভালো হও, তারপর চলে যেও। আমি তোমাকে এখানে আটকে রাখবো না। তুমি থাকতে চাইলেও আমি তোমাকে এখানে থাকতে দেব না। সদানন্দ এবারে আবার কথা বললে, তুমি কেন আমাকে এখানে আনলে? নয়নতারা বললে, এখানে না আনলে তুমি কি বাঁচতে? তোমার যে খুব শরীর খারাপ হয়েছিল, তুমি যে গাড়িতে অজ্ঞান হয়ে গিয়েছিলে। এর জবাবে সদানন্দ কিছু বললে না, শুধু হাত দুটো নিজের মাথায় ঘষতে লাগলো। নয়নতারা জিজ্ঞেস করলে, তোমার মাথা ব্যথা করছে? আমি টিপে দেব? কোনো জবাব না পেয়ে নয়নতারা নিজে থেকেই সদানন্দর কপালটা আস্তে আস্তে টিপতে গেল, কিন্তু সদানন্দ হাত দিয়ে নয়নতারার হাতটা সরিয়ে দিলে। নয়নতারা বললে, এখনো দেখছি তোমার রাগ গেল না আমার ওপর। এখনো তুমি সেসব কথা ভুলতে পারোনি দেখছি। মাথা টিপে দিলে তোমার কি ক্ষতি হয়? সদানন্দ স্পষ্ট গলায় বললে, না। নয়নতারা বললে, না কেন? আমাকে এখনো ঘেন্না করো? আমি হাত দিলে কি তোমার গায়ে কাঁটা ফোটে? সদানন্দ এ কথার কোনো জবাব দিতে পারলে না। নয়নতারার হাতে আত্মসমর্পণ করে যেন সে তৃপ্তি পেল। নয়নতারা এক মনে তার মাথা টিপে দিতে লাগল, আর সদানন্দ নির্জীবের মতো শুয়ে রইল চোখ বুজিয়ে। নয়নতারার মনে হলো মানুষটা যেন এতদিনের অসুস্থতার পর তার সেবায় একটু আরাম পাচ্ছে। দুপুরবেলা চারিদিকে সব চুপচাপ। দূরে স্টেশনে বুঝি কোনো ট্রেনের হুইসেল বেজে উঠল। কোথাকার ট্রেন কে জানে? হয়তো ওই ট্রেনটাই তার আগেকার শ্বশুরবাড়ির রেলবাজারে যাবে, কিংবা হয়তো ট্রেনটা রেলবাজার থেকেই আসছে, কে জানে। রেলবাজার নামটা মনে পড়তেই মনটা অনেক দিনের পুরনো দিনগুলোর মধ্যে তলিয়ে গেল। আশ্চর্য, এমন যে হবে তা কি সে কল্পনা করতে পেরেছিল? তার জীবন তো এতদিন অন্য খাতে বইছিল। অফিস করছিল, মাসকাবারি মাইনে ঘরে আনছিল। নিখিলেশের সঙ্গে নিজের জীবনটা জড়িয়ে ফেলে সে তো একেবারে অন্য মানুষই হয়ে গিয়েছিল। তাহলে আবার তার পুরনো জীবনের ফেলে আসা মানুষটাকে এমনভাবে কেন সে বাড়িতে এনে তুলল? ভগবান তার এ কি করলে? এখন একে নিয়ে সে কি করবে? শাশুড়ি অনেকদিন বলেছে, দেখো বৌমা, আমার খোকাকে তুমি যা ভাবছ ও তা নয়। ওর মতো মায়াদয়ার শরীর হয় না। সকলের জন্য ওর মায়া, সকলের দুঃখেও দুঃখ পায়। কেউ ওর পর নয়, সবাই ওর কাছে আপন। আরও বলতো, শুধু অন্য সকলের থেকে একটু আলাদা, এই যা। পাড়ার ৮-১০ জন ছেলেদের থেকে আলাদা। দেখছ না, সবাই বারোয়ারি তলায় যাত্রা, থিয়েটার, কবিগান নিয়ে মেতে আছে।
ও সেদিকে নেই, কোথায় মাঠে ঘাটে খেতে খামারে একলা একলা ঘুরে বেড়ায়। ছোটবেলায় প্রহ্লাদ চরিত্র যাত্রাগান হচ্ছে বারবাড়িতে, আমার কাছে বসে ও গান শুনছে, শুনতে শুনতে ও অজ্ঞান হয়ে গেছে। আমার তো তখন থেকেই ভয় হতো ও ছেলে বড় হলে সন্ন্যাসী না হয়ে যায়। তখন সদানন্দকে নয়নতারা অতটা ভালো করে চেনেনি। মনে হয়েছিল সে বলে, তা ছোটবেলা থেকেই যদি আপনার ছেলের সেই রকম মতিগতি, তো সে ছেলের বিয়ে দিলেন কেন? তেমন ছেলের তো বিয়ে দেওয়া উচিত হয়নি আপনার। কিন্তু শাশুড়ির সামনে সেদিন নয়নতারা মুখ ফুটে একথা বলতে পারেনি। শুধু মনে মনে শ্বশুর শাশুড়ির ওপরই রাগ হয়েছিল তার। শাশুড়ি যত তার ছেলের গুণগান করত, তত তার রাগ হয়ে যেত শ্বশুর শাশুড়ির ওপর। নয়নতারার মুখটা গম্ভীর হতে দেখলেই শাশুড়ির ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠত। বলতো, এখন বৌমা তুমি খোকাকে ওই রকম দেখছো বটে, কিন্তু ওর আর একটু বয়স হোক, তোমার কোলে একটা খোকা আসুক, তখন দেখবে তোমার ঘর থেকে ও আর নড়তে চাইবে না। পুরুষ মানুষের তো স্বভাবই এই। তোমার শ্বশুরকেও তো দেখছি বৌমা, সবাই ওই রকম। কিন্তু যত দিন যেতে লাগলো, ততই যেন মানুষটার স্বভাব আরো তীক্ষ্ণ, আরো কঠোর হয়ে উঠতে লাগলো। তখন মানুষটার দিকে চেয়ে দেখতেও তার ভয় করত। আর আশ্চর্য সেই শাশুড়ি যে আবার একদিন ওই রকম হয়ে যাবে, তাও যেন কল্পনার বাইরে। রাত্রে ঘরের দরজা বন্ধ করে শুতে দেবে না। এ কি আবদার শাশুড়ির! বেশ হয়েছে, ভালো হয়েছে। অমন বংশ যে নির্বংশ হয়ে গেছে, খুব ভালো হয়েছে। নয়নতারা শুনে খুব খুশি হয়েছে। নিখিলেশ নিজে গয়নাগুলো চাইতে নবাবগঞ্জে গিয়ে সব শুনে এসেছে। সে বাড়ি নাকি এখন ভূতের বাড়ি হয়ে গেছে। হবে না? তার অভিশাপ কি মিথ্যে হবে নাকি? হঠাৎ বাইরের সদর দরজায় কড়া নড়ে উঠল। গিরিবালার এতক্ষণে সবে খাওয়া শেষ হয়েছে। রান্নাঘরের এঁটো কাটা পরিষ্কার করে চৌবাচ্চায় হাত ধুচ্ছিল। এমন অসময় আবার কে এলো তার বাড়িতে? নিখিলেশ অফিস কামাই করে বাড়ি চলে এলো নাকি? নয়নতারার কাছে এসে গিরিবালা বললে, দিদিমণি, আপনার সঙ্গে কে দেখা করতে এসেছে দেখো। গিরিবালার পেছনে কে বুঝি দাঁড়িয়েছিল। আরে নয়নদি, তোমার অসুখ বলে ছুটি নিয়েছ, আর তুমি তো দিব্যি বসে আছো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ওমা, তুই! হুড়মুড় করে উঠে পড়ল নয়নতারা, নইলে মালা একেবারে ঘরের ভিতর ঢুকে পড়তো হয়তো। নয়নতারা তাড়াতাড়ি তাকে তার নিজের শোবার ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসালো। কিন্তু সেইটুকুর মধ্যে মালা যা দেখবার তা দেখে নিয়েছে। ঘরের ভেতরে বসে মালা বললে, ও কে নয়নদি? ও ঘরে কারোর অসুখ নাকি? নয়নতারা বললে, হ্যাঁ, কিন্তু তুই হঠাৎ কি মনে করে? মালা বললে, কি আবার মনে করে? এতদিন অফিসে যাচ্ছ না, আমরা সবাই ভেবে অস্থির। তুমি ডাক্তারের সার্টিফিকেট দিয়েছ, আর আমি ভাববো না? তোমাকে একবার দেখতেও আসবো না? কিন্তু আজকে অফিস নেই তোর? ওমা, তা বুঝি জানো না? আজকে যে আমাদের ডিপার্টমেন্টের থিয়েটার হচ্ছে, তাই আজকে হাফ হলিডে হয়ে গেল। সন্ধেবেলা প্লে, সকাল সকাল বাড়িতে গিয়ে খেয়ে দে সবাই সেজেগুজে থিয়েটার দেখতে যাবে। আমি বললুম আমি থিয়েটার দেখব না, আমি বরং নৈহাটিতে গিয়ে নয়নদিকে দেখে আসি। তুই এসেছিস, ভালো করেছিস। এখন তোর জন্য কি খাবার আনাই বল? কি যে বলো তুমি নয়নদি, আমি তো এইমাত্র অফিসের ক্যান্টিন থেকে খেয়ে এলুম। খাওয়ার কথা থাক, তুমি তোমার কথা বলো। তোমার তো অসুখ বিসুখ কিচ্ছু দেখতে পাচ্ছি না, তাহলে অফিস যাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? এদিকে আমি কিনা অত দূর থেকে দৌড়তে দৌড়তে তোমাকে দেখতে এলুম। নয়নতারা বললে, আমার নিজের অসুখ ঠিক নয়, আমার বাড়িতে অসুখ ভাই। এ এমন অসুখ কিছুতেই সারছে না। এতদিনে এবার মনে হচ্ছে যেন একটু সেরে উঠেছে। মালা বললে, কার অসুখ নয়নদি? উনি কে? নয়নতারা বললে, উনি আমাদের এক আত্মীয়। ওর অসুখের জন্যেই তো আমার অফিস কামাই। ওকে বাড়িতে একলা কার হাতে ফেলে অফিসে যাই বল? তোমার বাপের বাড়ির কেউ বুঝি? নয়নতারা বললে, না, আমার শ্বশুর বাড়ির লোক। তোমার দেওর বুঝি? না, দেওর নয়। তবে? মালার বড় কৌতূহল।
নয়নতারা সে প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বললে, ওর কথা থাক, তুই অফিসের সব খবর টবর বল। কেতকীর খবর কি? নতুন কিছু গয়না গড়ালো আর? বলে নয়নতারা আর মালা দুজনেই হেসে উঠল। কেতকী হাজরার গয়নার শখের কথা অফিসময় সবাই জানে। টাকা হাতে ফেলেই কেবল গয়না গড়াবে কেতকী। আর একটা খবর তোমাকে দিই নয়নদি, আমাদের ডেসপ্যাচ সেকশনের অরুণাদি। অরুণাদিকে চিনতে পারছো তো? কে, অরুণা বোস? না, অরুণা পাল। 40 বছর বয়স হয়ে গেছে, মনে নেই? ডেসপ্যাচ সেকশনের হেড অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, চিনতে পেরেছি। তা তার কি হয়েছে? সেই অরুণাদি বিয়ে করছে। নয়নতারা চমকে উঠল, বললে, ওমা, সে কি রে? সে তো বুড়ি হয়ে গেছে, চুল পেকে গেছে তার। মালা বললে, তা সে যেমন বুড়ি তেমনি বুড়ো বড় তার জুটেছে। কার সঙ্গে তার বিয়ে হচ্ছে জানো? কার সঙ্গে? আমাদের বাজেট সেকশনের বড়বাবুর সঙ্গে। নয়নতারা আরো অবাক হয়ে গেল। বাজেট সেকশনের বড়বাবু আর.ডি. চ্যাটার্জি, রসিক দাস চট্টোপাধ্যায়। আগে একটা বিয়ে হয়েছিল বড়বাবুর, কিন্তু সে বউ বিয়ের পরই মারা গিয়েছিল। তারপর আর বিয়ে করেননি ভদ্রলোক। নয়নতারা বললে, সে তো বুড়ো থুতথুরে রে, তার সঙ্গে অরুণাদির বিয়ে? সে তো রিটায়ার করবে শিগগির। তাকে কি দেখে পছন্দ হলো অরুণাদির? টাকা? মালা বললে, তাছাড়া আর কি বলবো বলো? রিটায়ার করে অনেক পেনশন পাবে তো। পেনশন কমিউট করে কয়েক হাজার টাকা পাবে, সেই টাকার লোভ। আর অরুণাদিরও তো আর কেউ নেই। শেষকালে বুড়ো বর রিটায়ার করে বাড়িতে বসে রান্না করে দেবে, আর অরুণাদি অফিস করবে। ঠাকুর চাকরের খরচটা বেঁচে যাবে। নয়নতারা বললে, তাহলে শুধু টাকা? টাকার জন্যই এই বয়সে বিয়ে করতে গেল অরুণাদি? কিন্তু এতদিনই যদি বিয়ে না করে থেকে থাকতে পারে, তো আর বাকি জীবনটা থাকতে পারলে না? মালা বললে, আরো কত মজার খবর আছে অফিসের, তোমায় কি বলবো নয়নদি। তুমি ছিলে না, তোমাকে এইসব খবর দেবার জন্যই তো আরো এলাম। গিরিবালা ততক্ষণে চা করে নিয়ে ঘরে এসেছে, সঙ্গে আবার মিষ্টি। ওমা, এসব আবার কি আনলে নয়নদি? এরকম করলে কিন্তু আমি আর আসবো না তোমার কাছে। এই আমি উঠলুম। বলে মালা উঠে দাঁড়ালো। নয়নতারা বললে, উঠছিস কেন? আমিও তো চা খাবো রে, আমারও তো চা খাওয়ার সময় হয়েছে। এই নে, খা। মালা বসল। তারপর চা খেতে খেতে বললে, এবার যাব নয়নদি। তা তুমি তো বললে না কার অসুখ, ও ঘরে কে রয়েছে তা তো বললে না। পাশের ঘরে শুয়ে সদানন্দর কানে এতক্ষণ সব কথাগুলো ভেসে আসছিল। সবে সেদিন সে একটু সুস্থ হয়েছে। নয়নতারা তাকে গরম জলে স্নান করিয়ে দিয়েছে। নয়নতারার গলাও শুনতে পাচ্ছিল সে, আর একজন মেয়ের গলাও শুনতে পাচ্ছিল। তার মনে হলো সে যেন সব বুঝতে পারছে। তার অবর্তমানে নয়নতারা নবাবগঞ্জ ছেড়ে কেন কেষ্টনগরে না গিয়ে এখানে এই নৈহাটিতে এসেছে তাও যেন বুঝতে পারছে। কদিন থেকেই অল্প অল্প একটা ধারণা হচ্ছিল তার, কিন্তু আজকে যেন আরো স্পষ্ট হলো জিনিসটা। হঠাৎ মালা জিজ্ঞেস করলে, কবে তুমি অফিসে যাবে নয়নদি? তোমার জন্য যে আমরা সবাই হাঁ করে বসে আছি। নয়নতারা বললে, আমি কি করে যাই তুই বল? এই রুগীকে তাহলে কে দেখবে? তা ওর নিজের লোক কেউ নেই? ওর বিয়ে হয়নি? স্ত্রী ছেলে মেয়ে তারা কোথায়? তারা নেই। মালা বললে, ও মা, কেউ নেই? তা তুমি বা এত ঝক্কি ঘাড়ে নিতে গেলে কেন? নয়নতারা বললে, সবাই তো তাই বলে। মালা বললে, তা বলবেই তো, তোমাদের তো ঝাড়া হাত পা, আপনি আর কোপনি। তুমি এসব পরের ঝঞ্ঝাট ঘাড়ে নিতে গেলে কেন নয়নদি? তোমাকে দেখে তো তাই অফিস শুদ্ধ মেয়ে সবাই আমরা হিংসে করতুম। সদানন্দর কেমন খারাপ লাগলো কথাগুলো শুনতে। তবে কি সে এ বাড়িতে অবাঞ্ছিত? নয়নতারা তো আবার বিয়ে করেছে, বিয়ে করে সুখেই আছে, চাকরি করছে অফিসে। অফিসে যায়নি বলে অফিসের বন্ধুরা তার বাড়িতে পর্যন্ত খোঁজ নিতে এসেছে। এই অবস্থায় কেন সে এখানে আসতে গেল? কেন নয়নতারা তাকে বাড়িতে এনে তুললে? আর তুললই যদি, তাহলে সে জেনে শুনে কেন এখানে থাকবে? সে এখান থেকে চলে গেলেই তো আবার ওদের সংসারে শান্তি ফিরে আসে।
চারদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো সদানন্দ। এই ঘর, দেয়ালের গায়ে ঠেসান দেওয়া একটা আলমারি, তাতে কয়েকটা পুতুল, ঘরের মধ্যে 2-4টে চেয়ার, আর একদিকের দেয়ালের তাকে ওষুধের শিশি জড়ো করা। কত ওষুধ খেয়েছে সে, তার অসুখের জন্য কত টাকা খরচ হয়ে গেছে এদের। নিখিলেশবাবু কেমন আছেন রে? ওর কথা আর বলিসনি তুই, আমার ওপর ভীষণ রেগে গেছে জানিস। কেন? ওই যে আমি অফিসে যাচ্ছি না বলে আমার মাইনে কাটা যাচ্ছে, সেই জন্যে রাগ। টাকার লোকসান হচ্ছে বলে ওর যত রাগ। এ কদিন আমার সঙ্গে ভালো করে কথাই বলছে না ভাই। তা নিখিলেশবাবুর দোষ কি নয়নদি? যে কোনো স্বামী তাই করত। এতগুলো টাকা লোকসান কি মুখের কথা? সে টাকায় কতগুলো শাড়ি হয়ে যেত বলো তো। নয়নতারা বললে, দূর, একজনের জীবনের চেয়ে কি শাড়ি বড় হলো নাকি? তা তো বুঝলুম, কিন্তু উনি তো তোমার নিজের কেউ নন। নিজের স্বামী হলে অবশ্য অন্য কথা ছিল, কিন্তু উনি তো পর, মানে নিজের ছেলে মেয়ে স্বামী ছাড়া মেয়ে মানুষের কাছে আর সবাই তো পর, বলো। সদানন্দ আর থাকতে পারলে না। হ্যাঁ, সে তো পরই বটে, 1000 বার পর। এখন নয়নতারার কাছে সে আর নিজের লোক নয়। নিখিলেশবাবুকে বিয়ে করার পর থেকে সদানন্দ নয়নতারার চিরকালের মতো পর হয়ে গেছে। সত্যিই তো, ওই মহিলা তো অন্যায় কিছু বলেনি। আজকের মানুষের কাছে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই পর বই কি। নিজের বলতে তো শুধু নিজের স্বামী, নিজের ছেলে মেয়ে, এইসব। এছাড়া তো আর কেউ নিজের নয়। তাহলে কেন সে এখানে থাকবে? সে এখানে থাকবে কেন? সে এখানে আছে বলেই তো নয়নতারা অফিস যেতে পারছে না। তার জন্যই নয়নতারার অফিসের মাইনে কাটা যাচ্ছে। যে কোনো স্বামী তো এতে স্ত্রীর ওপর রাগ করবে। জানিস, এই ওর জন্যে অনেক টাকা খরচ হয়ে গেল। তাই নাকি? কত টাকা খরচ হলো সব শুদ্ধ? তা অনেক। নিখিলেশবাবু তো ভালো বলতে হবে নয়নদি, আমার কর্তা হলে তো রুগীকে হাসপাতালে পাঠিয়ে দিতেন। নয়নতারা বললে, কিন্তু ওকে খরচের কথা কিছু বলিনি। উনি কিছুই জানেন না। উনি মনে করেন বড়জোর 100 কি 100 টাকা খরচ হয়েছে। কিন্তু ভাই, আজকাল ওষুধের কি গলা কাটা দাম হয়েছে। এক একটা ইঞ্জেকশনের অ্যাম্পিউলের দামই 25 টাকা 30 টাকা করে। এক একটা সামান্য ভিটামিনের বড়ি, তাও 1 টাকা 5 শিকে করে। তারপর ডাক্তারবাবু যতবার এসেছে ততবার 8 টাকা করে ভিজিট দিতে হয়েছে। খরচ কি কম হলো? যে কটা টাকা আমার জমেছিল সব ওর অসুখেই চলে গেল। তা সব শুদ্ধ কত খরচ হলো? নয়নতারা বললে, তুই যেন কাউকে বলিসনি ভাই, শুনলে উনি ক্ষেপে যাবেন। উনি জানেন 100 কিন্তু আমার কাছে ছিল 300 টাকা। সেটা সব খরচ হয়ে গেল। তারপর আর টাকা নেই। তখন কি করি? শেষকালে ভাই, আমার গলার হারটা শ্যাকরার দোকানে বাঁধা দিয়ে 400 টাকা নিয়ে এসেছি। মালা চমকে উঠেছে, বললে, সে কি? ওমা, কি চমৎকার ডিজাইনের হারটা গড়িয়েছিলে তুমি। সেটা পরলে তোমায় খুব মানাতো। তুমি কিনা সেটা বাঁধা দিলে? চুপ কর ভাই, অত চেঁচাসনি। শেষকালে আমার ঝি সব শুনতে পাবে। কথাটা এখনো কেউ জানে না, কাউকে বলিনি। দেখিস ভাই, অফিসে যেন কারোর কানে না যায়। সদানন্দ ঘরের বাইরের দিকে চেয়ে দেখলে দরজা দিয়ে বাইরের উঠোনের একটা ফালি দেখা যায়। সেখানে কাউকে দেখতে পাওয়া গেল না। বোধহয় পাশের ঘরে ছাড়া কেউ কোথাও নেই। না, এখানে আর এক মুহূর্ত তার থাকা উচিত নয়। আস্তে আস্তে সদানন্দ উঠে বসতে চেষ্টা করলে মাথা যেন ঘুরতে লাগলো তার। অনেক কষ্টে তক্তপোষের ওপর উঠে বসতে গিয়েই ঘেমে নিয়ে গেল। তারপর উঠে দাঁড়াতে গিয়ে সমস্ত শরীর ব্যথায় টনটন করে উঠল। কিন্তু সেসব ভাবলে চলবে না। পরের সংসারে বিপর্যয়ের অধিকার নেই তার। সত্যি নয়নতারা আজ তার কাছে পর। সদানন্দ নিজেরই লজ্জা করতে লাগল। প্রথমে একটা হাত দিয়ে কোনো রকমের দেয়ালটা ধরলে সে। তারপর দেয়াল ধরে ধরে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। কেউ কোথাও নেই। চারিদিকে বেলা পড়ে এসেছে। মনে হলো সন্ধে হব হব। সামনের উঠোনটা ফাঁকা। আর একটু পরে অন্ধকার হয়ে গেলে কিছুই দেখা যাবে না। সদানন্দ বারান্দায় দেয়াল ধরে ধরে বারান্দার সিঁড়ি দিয়ে উঠোনে নামবার চেষ্টা করলে। উঠোনের ডান দিকেই দরজা।
দরজা খুলে বাইরে বেরোলেই রাস্তা। একবার রাস্তায় বেরিয়ে পড়তে পারলে আর কোনো ভাবনা নেই। অনেক দিন নয়নতারাকে সে ভুগিয়েছে, অনেক কষ্ট দিয়েছে তাকে, অনেক টাকা তার খরচ হয়ে গেছে তার জন্যে। এবার তাকে মুক্তি দেবে সে। সত্যিই তো, সে যাকে স্ত্রীর মর্যাদা দেয়নি তার কাছ থেকে সেবা নেবার অধিকারও তার নেই। জীবন যাকে প্রবঞ্চনা করেছে, জীবনের কাছে তার আকাঙ্ক্ষা করবার কি কিছু থাকে? অথচ সেই জীবনকে সুন্দর করবার আকাঙ্ক্ষা নিয়েই তো সে একদিন গৃহত্যাগ করেছিল। সেদিন তো সে ভেবেছিল নিজের সকলকে পরিত্যাগ করলেই বাইরের সবাই তার নিজের হবে। সবাইকে আপন করবার ইচ্ছেতেই তো সে বেরিয়ে পড়েছিল। এই কি সেই তার সকলকে নিজের করবার নমুনা? সবাইকে তো সে কেবল কষ্টই দিয়েছে, সকলের কাছে সে তো কেবল বোঝা হয়েই রয়েছে। একদিন সকলের বোঝা হবার ভয়ে সমরজিৎ বাবুর বাড়ি থেকেও সে এমনি করে নিঃশব্দে সরে এসেছিল। তারপর সেই পাঁড়েজি, ধর্মশালার পাঁড়েজির কাছে সে বোঝা ছাড়া আর কিছুই নয়। তাই মুখে সে যাই বলুক না কেন, নিজের সংসার ছাড়খাড় করেছে বলে পরের সংসার ছাড়খাড় করবার অধিকার তাকে কে দিলে? না, এখান থেকে যদি সে কোনো রকমে কলকাতায় গিয়ে পৌঁছতে পারে, তাহলে পাঁড়েজির কাছে গিয়েও আর দাঁড়াবে না। পাঁড়েজিকে গিয়ে বলবে না যে আমাকে আশ্রয় দাও। পৃথিবীর কাউকে সে বলবে না তুমি আমার আশ্রয়স্থল। আর যদি কোথাও থাকতেই হয় তো সে আশ্রয়ের প্রতিদানে সে কিছু কাজ করে দেবে। কিন্তু কি কাজই বা সে করতে পারে? তার কাছ থেকে লোকে কী বা চাইবে? টাকা? টাকা তার কোথায়? অথচ আজ যদি এই বাড়ি থেকে চলে যাবার সময় কিছু টাকা সে দিয়ে যেতে পারত, যদি বালিশের তলায় নয়নতারার সোনার হার বাঁধা রাখার 400 টাকাও রেখে যেতে পারত, তাহলেও সে নয়নতারার সংসারের কিছু সাশ্রয় করেছে বলে গর্ববোধ করতে পারত। কিন্তু তা নয়। সমরজিৎ বাবুর বাড়িতে যেমন, পাঁড়েজির ধর্মশালায় যেমন, এখানেও ঠিক তেমনি সে গলগ্রহ। অথচ গলগ্রহই যদি সে হবে, তাহলে নবাবগঞ্জ কি দোষ করেছিল? নবাবগঞ্জে তার পৈতৃক অর্থের ভারবাহী হয়ে জীবনটা কাটানোটা কেন তার কাছে অত অসহ্য মনে হয়েছিল? মালা বললে, আজ তাহলে আসি নয়নদি, কলকাতায় ফিরতে আবার রাত হয়ে যাবে। তিনি আবার আমার দেরি দেখে ভাববেন, নার্ভাস মানুষ তো। কিন্তু আর একদিন আসিস ভাই, অনেকদিন পর দেখা হলো, বেশ ভালো লাগলো। মালা এবার সত্যি উঠে দাঁড়ালো। বললে, তুমি অফিসে না যাওয়া পর্যন্ত আমাদের অফিসের আড্ডাটা জমছে না নয়নদি। নয়নতারা বললে, এইবার মনে হচ্ছে যেতে পারবো। এখন ও ঘরে উনি একটু ভালোর দিকে যাচ্ছেন। আজ তো আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। মালা কি বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বাইরে দুম করে কি একটা শব্দ হলো। কিছু একটা ভারী জিনিস যেন কাছেই কোথাও পড়ে গেল। সঙ্গে সঙ্গে নয়নতারা সচকিত হয়ে উঠল। কি পড়ল? কোথায় পড়ল? নয়নতারা তাড়াতাড়ি ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসতেই দেখলে সর্বনাশ। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, গিরিবালা, ও গিরিবালা, কোথায় তুমি? শব্দটা গিরিবালার কানেও গিয়েছিল। সে তখন রান্নাঘর পরিষ্কার করতে ব্যস্ত। দিদিমণি ডাকবার আগেই সে শব্দ শুনে উঠোনে বেরিয়ে এসেছে। ওমা, এ কি! মালাও দেখলে সদর দরজার ভেতরের দিকে উঠোনের ওপর একজন পুরুষ মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। এই মানুষটাই তো একটু আগে ঘরের মধ্যে শুয়েছিল, বাইরে কি করে এলো? কিন্তু নয়নতারার তখন আর জ্ঞান নেই। তাড়াতাড়ি মানুষটার মুখের কাছে মুখ নিচু করে দেখতে চাইলে সে বেঁচে আছে না অজ্ঞান হয়ে গেছে। গিরিবালাকে বললে, গিরিবালা, শিগগির 1 ঘটি জল নিয়ে এসো, এ কি সর্বনাশ হলো! গিরিবালা ঘটি করে জল নিয়ে এসেছে তখনই। সদানন্দর মাথায় চোখে মুখে জল দিতে দিতে নয়নতারা বললে, তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো দেখিনি গিরিবালা? মানুষটা যে ঘর থেকে বেরিয়ে এসেছে তুমি একবার দেখতেও পাওনি? এখন কি হবে? আর সদর দরজাটাই বা অমন হাট করে খোলা কেন? গিরিবালা অপ্রস্তুত হয়ে গিয়েছিল। বললে, আমি তো দরজা খুলিনি দিদিমণি, এখন তো দেখছি খোলা রয়েছে। নয়নতারা রেগে গেল। বললে, তুমি খুলবে না তো কে আবার দরজা খুলে রাখতে যাবে? আর রুগী মানুষ বিছানা থেকে উঠে এতখানি হেঁটে এসেছে, তুমি একবার দেখতেও পেলে না? অনেকদিন পরে মালা এসেছে, আমি তার সঙ্গে ও ঘরে একটু গল্প করছি, আর এর মধ্যেই কাণ্ড। আমি তো কোনোদিন ওকে একলা ছেড়ে উঠি না,
আজ একটু ও ঘরে গেছি, আর তুমি ওর পাশে একটু বসতে পারলে না? আমি যে কাজটা দেখব না, সেই কাজটাতেই কি গাফিলতি? আমি একলা কদিক দেখব বলো তো? রান্নাঘরটা পরে ধুলে কি এমন ক্ষতি হতো শুনি? গিরিবালা এর উত্তরে কি বলবে? মালাও যেন কেমন বিব্রত বোধ করতে লাগলো। সে এসেছিল একটু গল্প করতে, কিন্তু তারই আসার ফলে যে সে নয়নদীর সংসারে এত বড় একটা দুর্ঘটনার কারণ হয়ে উঠবে তা সে কল্পনাও করতে পারেনি। মালা বললে, কি হবে নয়নদী, আমার জন্যই তো এইরকম হলো। নয়নতারা বললে, তোর কি দোষ? গিরিবালাই তো যত কাণ্ড বাঁধালে। কেন এখন রান্নাঘর না ধুলে চলতো না? গিরিবালা বললে, সন্ধে হয়ে গেল তাই ভাবলুম। তুমি থামো, তোমাকে আর কথা বলতে হবে না। এখন তুমি ওদিকটা ধরো, আমি মাথার দিকটা ধরছি, ধরো, কোন রকমে ও ঘরে নিয়ে চলো। গিরিবালা নিচু হয়ে সদানন্দর নিচের দিকটা ধরলে, নয়নতারা সামনের দিকটা। সদানন্দর হাত দুটো দিয়ে নিজের গলাটা জড়িয়ে নিলে। তারপর গিরিবালাকে বললে, খুব সাবধান, সাবধানে তোলো। মালার নিজেকেই অপরাধী মনে হচ্ছিল। সেও হাত লাগালে। সদানন্দর শরীরের মাঝখানটা ধরে একটু সাহায্য করবার চেষ্টা করলে। ঠিক সেই সময় তিনজনই অবাক হয়ে দেখলে খোলা সদর দরজার সামনেই এসে দাঁড়িয়েছে নিখিলেশ। আর নিখিলেশ নিজেও অবাক। অফিস থেকে বাড়ি আসার আগে প্রতিদিন সে যা কল্পনা করে, আজকে একটু আগে বাড়ি আসার সময় সেই দৃশ্য দেখবে বলেই সে কল্পনা করেছিল। ভেবেছিল বাড়ি গিয়ে দেখবে রোগীর সামনে বসে নয়নতারা মাথায় আইস ব্যাগ দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, কিংবা থার্মোমিটারে রোগীর জ্বর পরীক্ষা করছে, নয়তো রোগীর সামনে চেয়ারে বসে বসে এক দৃষ্টে তাকে পাহারা দিচ্ছে। এই রকম একটা না একটা রোজই তাকে দেখতে হয়। কিন্তু এ অন্য রকম। নিখিলেশ দেখলে সদানন্দর দুটো হাত নয়নতারার গলায় জড়ানো, আর নয়নতারা তাকে জড়িয়ে ধরে পাঁজা কোলা করে তোলবার চেষ্টা করছে। আর তার সামনে গিরিবালা, আর মাঝখানে আর একজন, নয়নতারার অফিসের বন্ধু। তাকেও চিনতে পারলে নিখিলেশ। এই মেয়েটাই অনেকবার গান শুনিয়ে গেছে তাদের। ঠিক এই ঘটনার মধ্যে বাড়িতে ঢুকে পড়ে একজন অল্প পরিচিত মহিলার সামনে নিখিলেশ যেন বিব্রত বোধ করলে। নয়নতারা নিখিলেশকে দেখতে পেয়েই বলে উঠল, ও তুমি এসে গেছো, ভালোই হয়েছে, একটু এদিকটা ধরো তো গো। নিখিলেশের সমস্ত মন যেন একেবারে অসহ্য হয়ে উঠল। কিন্তু এই অবস্থায় কোনো রাগ প্রকাশ করার শোভা পায় না। তার শিক্ষা দীক্ষায় ভদ্রতায় বাঁধে। অথচ মানুষের ধৈর্যেরও তো একটা সীমা আছে। নিখিলেশ জামার হাত দুটো গুটিয়ে নয়নতারাকে সাহায্য করতে এগোচ্ছিল, কিন্তু সদানন্দ ঠিক সেই সময় তার চোখ দুটো খুলল। বললে, আমাকে ধরতে হবে না, আমি নিজেই উঠতে পারবো বলে অনেক কষ্টে সকলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলে। তারপর আস্তে আস্তে সেখানেই উঠে দাঁড়ালো। নয়নতারা সদানন্দর আত্মনির্ভরতার চেষ্টার ওপর আর ভরসা করতে পারলে না। সে সঙ্গে সঙ্গে তাকে দুই হাতে ধরে ফেলেছে, পাছে সে পড়ে যায়। তারপর বললে, চলো ঘরের দিকে চলো। চারিদিকে তখন বেশ সন্ধে হয়ে এসেছে। ঝাপসা আলোয় সমস্ত কিছু অস্পষ্ট। নয়নতারা সদানন্দকে দুই হাত ধরে ধরে তাকে বারান্দায় ওঠালো। তারপরে ঘরের ভেতর নিয়ে গিয়ে তাকে বিছানার ওপর শুইয়ে দিলে। আর উঠোনে দাঁড়িয়ে মালা, নিখিলেশ, গিরিবালা সেই দৃশ্য দেখতে লাগল। আজ এ পর্যন্তই। উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।